ট্রাম্পের শপথ ও আওয়ামী লীগের স্বপ্ন দেখা। এবং সর্বশেষ জানাবো জুনের মধ্যে বকেয়া পরিশোধে চাপ আদানির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের শপথ ও আওয়ামী লীগের স্বপ্ন দেখা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ সম্পন্ন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ট্রাম্পের শপথ ঘিরে ভারত ও বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে রাজনৈতিক উচ্ছ্বাস দেখা যায়। কথিত আছে, ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন। মোদীকে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজে দেখা গেছে। একই সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আস্থাভাজন। একই সূত্রে ট্রাম্পের সঙ্গে তার সখ্যতা কম। যেহেতু ভারত ও নরেন্দ্র মোদীর আস্থাভাজন ট্রাম্প, তাই তো বাংলাদেশের রাজনীতিতে দুয়ে দুয়ে চার মেলানোর একটা সন্ধিক্ষণ দেখছেন অনেকে। মনে করছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানে পেছন থেকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র বা বাইডেন প্রশাসন ও ডক্টর ইউনুসের প্রভাব এখন অনেকাংশেই কমে যাবে। সেখানে প্রতিষ্ঠা পাবে ভারত ও মোদীর প্রভাব। রাজনীতিতে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। সমীকরণটা ঠিক এমন। এতে বাংলাদেশে এক ধরনের স্বপ্ন দেখার শুরু আওয়ামী লীগের নেতা কর্মীদেরও এক ধরনের উচ্ছ্বাস। যেমনটা নড়ে চড়ে বসেছিল তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর। গুলিস্তানের 0 পয়েন্টে সমাবেশ করা ও ট্রাম্পের ছবি অঙ্কিত পোস্টার ব্যানার নিয়ে মিছিল করারও প্রচারণা চালিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার প্রতিরোধে সেখানে ছিঁড়ে ফোটা উপস্থিতি ঘটেনি। এমনকি ট্রাম্প বিজয়ের পর বেশ কদিন অতিবাহিত হলেও তার কোনো প্রভাব বাংলাদেশের প্রশাসনের উপরও পড়তে দেখা যায়নি। এরপর শুরু দ্বিতীয় দফার ওই স্বপ্ন। ট্রাম্প শপথ নিয়ে কিছু একটা করে বসবেন। বিশেষ করে এ জাতীয় প্রোপাগান্ডা ভারতের কতিপয় রাজনীতিবিদ ও মিডিয়া সুকৌশলে প্রচার করে গেছে, যার পেছনে বাংলাদেশ ইস্যু যতটুকু নয়, তার চেয়ে বাংলা অধ্যুষিত বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের মন জয় করাই মুখ্য। কারণ সেখানে নির্বাচন আসন্ন। ভারত অতীতে যা করেনি, ইদানিং সেই কাজটাও শুরু করেছে। সীমান্তে কাটা তারের বেড়া। একটা দেশ তার সীমান্ত সুরক্ষা রাখতে কঠোর বেষ্টনী দেয়া অপরাধ নয়, কিন্তু সেটা যদি আন্তর্জাতিক সীমারেখা বরাবর হয় এবং প্রতিবেশীর সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই, তখন বিপত্তি ঘটে। এ নিয়ে সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। যার পেছনে উস্কে দেয়া ঘটেছে সে দেশের রাজনীতি ও কতিপয় বিতর্কিত মিডিয়া। এদিকে বেশ কদিন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহের খবর মিলছে, যার প্রায় 99% সামাজিক যোগাযোগ মাধ্যমেই। বাস্তবে মাঠে নেই যেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং পলাতক ও আড়ালে আবডালে, সেখানে প্রকাশ্যে এ নিয়ে কথা বলার কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে পতিত শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বক্তব্য প্রদান করে আসছিলেন, যাতে করে কিছু কিছু স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ইউনুস প্রশাসন ভারতীয় কর্তৃপক্ষকে ডেকে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করার জন্য আহ্বান জানানোর পর থেকে সেটা বহুলাংশে হ্রাস পেয়েছে। তবে আওয়ামী লীগ উচ্ছ্বাস প্রকাশ করার কিছু কারণও ইতিমধ্যে ঘটেছে, যেটা সেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের রদবদলকে কেন্দ্র করেই। বাংলাদেশে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী ও সমর্থক। এর আগে কথিত আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কাজ করে যাওয়ার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস চাকরি ছেড়ে দেওয়াটাও আওয়ামী লীগকে উৎসাহ জুগিয়েছিল। ট্রাম্প শপথের পর নতুন করে কোনো প্রতিক্রিয়া আওয়ামী লীগ এখনও দেয়নি। তবে আওয়ামী লীগের 2024 নির্বাচনের সংসদ সদস্য হওয়া এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলছেন যে যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে, ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করেন। অতীত ইতিহাসে দেখা গেছে যুক্তরাষ্ট্র তাদের প্রেসিডেন্ট পরিবর্তন ঘটালেও তাদের নেয়া যে পররাষ্ট্রনীতি সেটা মোটেও পরিবর্তনে যান না। প্রেসিডেন্ট চাইলে কিছুটা পরিবর্তন আনতে পারেন, কিন্তু ট্রাম্পের সে সময়ও ইচ্ছা প্রয়োজনীয়তা আছে কি ইস্যুটা জমজমাট করে ফেলেছে পতিত আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করার একটা কৌশল হতে পারে দলটির শীর্ষ পর্যায়ের ইন্ধনে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে ভারতীয় মিডিয়ার অব্যাহত উদ্ভট তথ্য সম্বলিত খবর পরিবেশনের জের থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন, যা আলোচনার ঝড় তুলেছিল সেই সময়। ওটা থেকে অনেকে ধারণা করছেন ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের নীতির ক্ষেত্রে বিশেষ করে ইউনুস প্রশাসনের বেলায় কিছুটা পরিবর্তন ঘটাতে পারেন।
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে সম্প্রতি মোহাম্মদ আলী আরাফাত একটি বিদেশি মিডিয়ায় বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তিকর কারণ হবে, তেমনি এটি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষ পছন্দ করেন। ফলে আমরা মনে করি ইউনূস সাহেব বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন, সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক ছিলেন। বিশেষ করে বাইডেন প্রশাসনকে তিনি অনেক ধরনের কথা বলতেন প্রকাশ্যে। এ নিয়ে কখনো কখনো স্টেট ডিপার্টমেন্টও বিবৃতি দিয়েছে। ফলে এই দুয়ে কিছুটা টানাপোড়েন আগ থেকেই এবং সূচনা ঘটে বাইডেন তার নির্বাচনী অঙ্গীকারে যখন বলেছিলেন তিনি বিশ্বের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং গণতন্ত্র যেসব দেশে পিছিয়ে গেছে সেসব দেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। বাংলাদেশে আওয়ামী লীগ যে 3 টার্ম ক্ষমতায় ছিল তার মধ্যে 2014, 2018, 2024 সালের নির্বাচন ছিল একতরফা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সাজানো প্রশাসনের প্রভাবিত, যার পেছনে শক্তি যোগাতেন বলে অভিযোগ ভারতের কতিপয় রাজনীতিবিদদের। এতেই বাংলাদেশের ওপর দৃষ্টি ছিল বাইডেন প্রশাসনের। বারবার আহ্বানও জানিয়ে আসছিল তার প্রশাসনে যেন বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হয় নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের এই আহ্বানকে বাঁকা চোখে দেখে উল্টা বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় সেই আহ্বান জানিয়ে আসতেন। দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি ছিল আগে থেকেই। সেখানেই যেহেতু বাইডেন ছিলেন প্রেসিডেন্ট এবং তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে সচেষ্ট ছিলেন। আর ওই প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের থাকার সময়ে শেষ কয়েক বছরের নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে। বাংলাদেশের আওয়ামী লীগের সাজানো প্রশাসন কর্তৃক গুম খুনের অভিযোগ তুলে বিভিন্ন মানবাধিকার রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনা প্রশাসনের প্রধান অস্ত্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতি ঘোষণার ঘটনায় বেকায়দায় পড়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। এছাড়াও আওয়ামী লীগের অনেক নেতা ও প্রশাসনের অনেকের বিরুদ্ধে, বিশেষ করে যারা শেখ হাসিনার একতরফা ও পাতানো নির্বাচনের সহযোগিতা করবে তাদের ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমন ঘোষণায় শেখ হাসিনা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন। সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অনেক আওয়ামী লীগ সমর্থক বিশ্বাস করে থাকেন। ফলে এখন বাইডেন চলে যাওয়ায় সেখানে ট্রাম্প এসে নতুন কোনো ফর্মুলা নিয়ে এগুবেন কিনা সেটা কে জানে। জুনের মধ্যে বকেয়া পরিশোধে চাপ আদানির। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া $84.50 লাখ পরিশোধ করার সময় বেঁধে দেওয়া হয়। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া $84.50 লাখ পরিশোধ করার সময় বেঁধে দেওয়া হয়। ওই চিঠিতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিল 30 জুনের মধ্যে শোধ করা হলে বিলম্ব ফি মওকুফ করারও প্রস্তাব দেয় আদানি। এর আগে গত বছরের 7 নভেম্বর পর্যন্ত বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি। ওই সময় 800 মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট থেকে বিদ্যুৎ রফতানিও বন্ধ করে দেওয়া হয়। গতকাল পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা $84.50 লাখ। 6 জানুয়ারি পর্যন্ত সময়ে বিপিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এই বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। তবে পিডিবির হিসেবে আদানির পাওনা $70 কোটি মতো। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিরসনের 9 জানুয়ারি আদানি ও বিপিডিবির বৈঠক হয়। ওই বৈঠকে আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বৈঠকে আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে 16 জানুয়ারি স্বাক্ষরিত আদানির চিঠিতে। এতে বলা হয়েছে, বকেয়া শোধ না হওয়ার তারল্য সংকটে ভুগছে আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।